এডিটর ডেস্কের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। শুরুতেই আমরা আপনাকে জানিয়ে দিতে চাই, সেটি হলো বাংলাদেশের বর্তমান যে সমস্ত ঘটনাগুলো ঘটছে, প্রতিদিনের যে সমস্ত ঘটনা, সেই ঘটনার মধ্যে মুখ্য যে ঘটনাটিকে আমরা মনে করি যেটি টক অফ দ্য টাউন, সেই ঘটনাগুলোকে তার ভেতরের আদিপত্য আমরা ফাঁস করবার চেষ্টা করি বা উপস্থাপন করবার চেষ্টা করি। এই যে বিষয়টি আজকে জানা দরকার, প্রথমেই সেটি হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম সিনিয়র মহাসচিব তিনি বলেছেন, রিজভী আহমেদ, তিনি বলেছেন যে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে ভাবে কাজ করছে, যে ঢিলেঢালা ভাবে, তাতে কিছু রাজনৈতিক দুরভিসন্ধি আছে বলে তিনি মনে করছেন। একই সাথে বাংলাদেশের এই দলেরই আরেকজন নেতা বলেছেন, শামসুজ্জামান দুদু, বাংলাদেশে যারা পিআর এর মাধ্যমে নির্বাচন চাইছে তারা আসলে আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করবার চেষ্টা করছেন। একই সাথে আরো যে বিষয়টি বলে রাখা দরকার, সেটি হলো জাতীয়তাবাদী দলের অন্য যে নেতারা আছেন তারা বলছেন যে কোনো মূল্যে ফেব্রুয়ারি মাসের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করতে হবে। আর এনসিপিসি, যারা এনসিপি রাজনৈতিক দল নতুন গঠিত হয়েছে ছাত্র নেতৃত্বের মাধ্যমে, সেই নেতৃত্ববৃন্দ ঝিনাইদহ, কুষ্টিয়া এবং মেহেরপুর তিনটি জেলায় পথসভা করেছে এবং আবরার ফাহাদের কবর জিয়ারতের মাধ্যমে তারা বলেছে এই আবরার ফাহাদের আদর্শ নিয়ে তারা দেশকে পরিচালিত করবার চেষ্টা করবেন এবং দেশকে অবশ্যই সেই আদর্শের মাধ্যমে প্রতিষ্ঠিত করবেন এবং দেশকে একটা উন্নত জায়গায় নিয়ে যেতে পারবেন, এটি তারা বলে মনে করছেন। তবে কোন আঙ্গিকে এবং কিভাবে তারা দেশ পরিচালনা করবেন এবং ক্ষমতায় কিভাবে তারা যাবেন কিংবা তারা নির্বাচনের মাধ্যমে জয়লাভ করবেন কিভাবে, সে বিষয়ে কিন্তু কোনো সুনির্দিষ্ট তথ্য তারা তাদের এই বক্তব্যগুলোর মধ্যে উপস্থাপন করতে পারেনি। তবে তাদের আশা, তারা যেভাবে দেশ পরিচালনা করতে যদি দায়িত্ব পান, তারা আবরার ফাহাদের আদর্শের অনুসরণ করেই দেশকে পরিচালনা করবেন। এদিকে জাতীয় পার্টি যেটি, তার সভাপতিকে অবৈধ বলেছেন, অবৈধভাবে দায়িত্ব গ্রহণ করেছেন বলে জিএম কাদের বলেছেন চুন্নু এবং ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। তারা বলেছেন যে তাদেরকে যেভাবে বহিষ্কার করা হচ্ছে এটি অবৈধ, সভাপতি নিজেই অবৈধ, তিনি অবৈধভাবে রাতের অন্ধকারে দলকে সভাপতির পদকে তিনি গ্রহণ করেছিলেন বা সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছিলেন, যেটি বৈধ নয়। কিন্তু অন্য নেতৃবৃন্দ যারা আছেন তারা কিন্তু এ বিষয়ে কোনো মুখ খোলেনি এবং আমরা এভাবে চেষ্টা করেছিলাম জিএম কাদেরের বক্তব্য নেবার জন্য, জিএম কাদের এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। এবং একটি সবচেয়ে বিষয় এখন আমাদের মধ্যে টক অফ দ্য টাউন হয়ে উঠেছে বাংলাদেশে, সেটি হলো বাংলাদেশে শুল্ক আরোপ করার চিন্তা করছে আমেরিকা। সেখানে ট্রাম্প এরই মধ্যে একটি চিঠিতে বার্তা জানিয়েছেন যে 35% শুল্ক বাংলাদেশি পণ্যের উপর আরোপ করতে চায়, যে চিঠি এরই মধ্যে আমাদের প্রধান উপদেষ্টা বরাবর তিনি প্রেরণ করেছেন। সেই প্রেরণ করার পরিপ্রেক্ষিতে ব্যবসায়ী সমাজে একটি বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এরই মধ্যে গভর্নরের পক্ষ থেকে বলা হয়েছে কথা এবং আমাদের যে অর্থ উপদেষ্টা আছেন তিনি বলেছেন যে আসলে আলোচনার মাধ্যমে এই শুল্কের বিষয়টিকে রফা করতে হবে, না হলে এরকম শুল্ক আরোপ করলে বাংলাদেশের ব্যবসায়ীদের জন্য টিকে থাকা কঠিন হয়ে পড়বে। বিজিএম সভাপতি মাহমুদ হোসেন খান বাবু বলেছেন যে আসলে এই দর কষাকষি করতে গিয়ে যদি সরকার নিজে ব্যর্থ হয় তাহলে এই শিল্প কারখানা, বিশেষ করে তৈরি পোশাক শিল্প একদম সরাসরি ধ্বংসের মুখে পড়বে। কারণ তৈরি পোশাক শিল্পের সবচেয়ে বড় বাজার হলো বাংলাদেশের ইউএসএ এবং এখানে যে পরিমাণ তৈরি পোশাক শিল্প তারা রপ্তানি করেন, তার উপর যদি 35% শুল্ক আরোপ করা হয় তাহলে কোনোভাবেই এই শিল্পকে আর রক্ষা করা সম্ভব হবে না, আর কোনোভাবেই টিকে রাখা সম্ভব হবে না। কারণ সরকার এই পরিমাণ নগদ অর্থ সহায়তা দিয়ে এই শিল্পকে বাঁচিয়ে রাখবে তেমনটিও কোনো সম্ভাবনা তারা দেখছেন না। তারা আশঙ্কা করছেন যে এই শিল্প যদি আরোপ করা হয় তাহলে তাদের এই শিল্প ধ্বংসের মুখে পড়বে। একই সাথে সাবেক সভাপতি রুবানা হক বলেছেন যে এই ধরনের শুল্ক যদি আরোপ করা হয় এই সমস্ত শিল্পগুলোর জন্য, তাহলে এই শিল্পকে রক্ষা করা কঠিন হবে। বিশেষ করে তৈরি পোশাক শিল্প একেবারেই টিকিয়ে রাখা সম্ভব হবে না, কারণ 100 টাকার পণ্যে যদি 35 টাকা শুল্ক দিতে হয় তাহলে বাংলাদেশের এই তৈরি পোশাক শিল্প কোনোভাবেই এই প্রতিযোগিতায় টিকতে পারবে না। একই সাথে যেটি রয়েছে, এরই মধ্যে যে শেষ বাজেট গেছে সেই বাজেটে আমাদের যে টেক্সটাইল শিল্প রয়েছে, টেক্সটাইল মিলসের উপরে 2% শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তাতে করেও বিটিএমএ, যেটা টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন, তারা বলেছেন যে যদি 2% শুল্ক তাদেরকে দিতে হয় তাহলে তাদের শিল্প ধ্বংস হয়ে যাবে। অর্থাৎ এই সরকারের পক্ষ থেকে 2% টেক্সটাইল শিল্পে শুল্ক আরোপ করা এবং আমেরিকার পক্ষ থেকে বাংলাদেশের তৈরি পোশাক সহ বিভিন্ন পণ্যে 35% শুল্কের যে ঘোষণা করা হয়েছে, এই শুল্ক আরোপ করা হলে বাংলাদেশের এই দুটি খাত, বিশেষ করে তৈরি পোশাক এবং বস্ত্র খাত, দুটি খাতই ধ্বংসের মুখে চলে যেতে পারে বলে
পর্যবেক্ষক মহলই শুধু নয়, ব্যবসায়ীরাও মনে করছেন। আর যে বিষয়টি বারবার বলে রাখা দরকার সেটি হলো আমাদের এই বর্তমান সরকার, যারা অন্তর্বর্তীকালীন সরকার, তারা চেষ্টা করছেন যে দেশকে কিভাবে এখানে বিনিয়োগ বাড়ানো যায়, একই সাথে শিল্প বান্ধব করা যায় এবং একই সাথে দেশকে এগিয়ে নেওয়া যায় সুশৃঙ্খলভাবে, এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আইনশৃঙ্খলাকে একটি নিয়ন্ত্রিত অবস্থাতে রেখে মানুষের মঙ্গল করে এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন বলেই তারা মনে করছেন। পর্যবেক্ষক মহলও সেটি মনে করলেও আসলে বাস্তবে কি তেমন কিছু দেখা যাচ্ছে? আজ ডিএমপির পক্ষ থেকে বেশ কিছু জায়গায় সভা সমাবেশ নিষিদ্ধ করে জারি করা হয়েছে বিশেষ নির্দেশনা, যেখানে বলা হয়েছে প্রেস ক্লাব, হাইকোর্ট এবং একই সাথে আপনার যে যমুনায় প্রধান উপদেষ্টার বাসভবন রয়েছেন সেই অঞ্চলে কোনো রকম সভা সমাবেশ করা যাবে না। তাহলে যে যারা সভা সমাবেশ করছেন বা করে তাদের দাবির বিষয়টিকে কর্তৃপক্ষকে জানান দেবার জন্য যে গণতান্ত্রিক অধিকার, সেই অধিকার থেকে তারা বঞ্চিত হতে পারে বলে মনে করছেন অনেক পর্যবেক্ষক মহল এবং রাজনীতিবিদরাও। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে যেটি পরিষ্কার বলা হয়েছে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চায় যারা এই আন্দোলন করে তাদের দাবি বা বিভিন্ন রকম সভা সমাবেশ করে তাদের দাবি কর্তৃপক্ষের কাছে জানান দিতে চাই, তারা এই পদ্ধতি যদি করতেই চায় তাহলে নির্দিষ্ট কোনো স্থানে, যেমন সোহরাওয়ার্দী উদ্যান কিংবা অন্য কোনো মাঠে গিয়ে যদি এই সমাবেশ কিংবা পথসভা কিংবা জমায়েতের আয়োজন করে তাহলে সেটি হবে মঙ্গলকর। এটি বিভিন্ন কর্তৃপক্ষ এবং একই সাথে বিভিন্ন যারা বিশেষজ্ঞ মহল বা পর্যবেক্ষক মহল রয়েছেন তাদের কিন্তু এরকম মত দীর্ঘদিনের। তবে এই বিষয়টির প্রতি বড় রাজনৈতিক দল কিংবা ক্ষুদ্র রাজনৈতিক দল কেউই অনুসরণ করেন না বা বিষয়টির প্রতি গুরুত্বও দেন না, যার ফলে সবসময় দেখা যায় দাবি দেওয়ার বিষয়টি রাস্তায় নেমে সড়ক অবরোধ অথবা বিভিন্ন জায়গায় বিশেষ করে অফিস আদালতের সামনে গিয়ে ঘেরাও কর্মসূচির মাধ্যমে কিন্তু দাবি দাবার বিষয়টিকে উপস্থাপন করা হয়। এটি থেকে নিষ্কৃতি করতে পারলে হয়তো আমাদের দেশের এই যানজটও রক্ষা করা সম্ভব হতে পারে, যানজট থেকে মুক্তি দেওয়া সম্ভব হতে পারে ঢাকাবাসী সহ দেশবাসীকে। আর আজকে আরেকটি যে বিষয় রয়েছে সেটি হলো প্রচন্ড যানজটের শহরে পরিণত হয়েছে ঢাকা, কারণ প্রবল বৃষ্টির কারণে বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। একই সাথে বৃষ্টির কারণে যারা ঘরমুখ মানুষ ছিল তারা দ্রুত বাড়ি ফেরার কারণে একটা আলাদা জটলার সৃষ্টি হয়েছিল এবং সড়কটি ছিল একেবারে প্রধান সড়কগুলো ছিল একেবারেই যেন পার্কিং করে রাখা গাড়ি এরকম অবস্থা ছিল, যানবাহন চলছিলই না, যেন 10 মিনিটের পথ কারো 2 ঘন্টাও লেগে যাচ্ছে এরকম অভিযোগও পাওয়া গেছে। এই বিষয়টি বলে রাখার বিষয় সেটি হলো যে আসলে রাজনৈতিক সংঘাত উৎখাত এই বিষয়গুলো থেকে বেরিয়ে আসতে পারলেই হয়তো বা আমাদের জন্য সবচেয়ে মঙ্গলকর হয়ে উঠতে পারে। যেমন আজকে হাইকোর্টে একটি রায় প্রকাশ হয়েছে যেটি হলো তত্ত্বাবধায়ক সরকার বহাল থাকবে এবং সেই পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর বিশেষজ্ঞ মহলরা বলছেন এটি একটি ভালো সিদ্ধান্ত, কারণ আমাদের দেশের যে নির্বাচনী প্রক্রিয়া রয়েছে বা যে রাজনৈতিক শিষ্টাচারের অভাব রয়েছে সেই শিষ্টাচারকে ফিরিয়ে আনা যাবে। কারণ যখন কোনো সরকারের মেয়াদ শেষ হবে তখন অন্তর্বর্তী সরকার অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নিয়ে নির্বাচনের মাধ্যমে পুনরায় নতুন সরকারের উপর দায়িত্ব হস্তান্তর করে যেতে পারবে, যাতে শৃঙ্খলিতভাবে কোনো রাজনৈতিক সংঘাত ছাড়াই হয়তো সেই কাজটি সমাধা করা সম্ভব হবে, যা ইতিপূর্বে খুব কম সময় দেখা গেছে। আমাদের স্বাধীনতার 50 বছরে মাত্র 3 বার এরকম সুশৃঙ্খলভাবে নির্বাচনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার আমাদের দেশে তাদের সেই দায়িত্ব পালন করে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে গেছেন। তেমনটি হবে এরকম প্রত্যাশা আমাদের। তবে তার আগে যাবার আগে আমরা একটু বলে যেতে চাই, আমরা যেন সুশৃঙ্খলভাবে আলাপ আলোচনার মাধ্যমে আমাদের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ব্যবসায়িক সম্পর্ক রয়েছে সেই সম্পর্ককে বেগবান করবার জন্য এই শুল্কের বিষয়টিকে একটা রফা করতে পারি এবং সেই শুল্ক যেন আমরা মুক্ত করে বাংলাদেশের শিল্পকে এগিয়ে নেবার জন্য পদক্ষেপ নিতে পারি, সেমনটি উদ্যোগ নেবে বর্তমান কেয়ারটেকার সরকার বা তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার, ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকার, এবং একই সাথে বাংলাদেশের ব্যবসায়ীরাও তাকে সহযোগিতা করবেন আমাদের দেশের যে শিল্প যে সংকটের মুখে রয়েছে সংকটের মুখের হাত থেকে রক্ষা পাবে বলে আমরা বিশ্বাস করি। এবং সেই উদ্যোগই নেবেন আমাদের নোবেল বিজয়ী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইউনূস, তার নেতৃত্বাধীন সরকারের পক্ষ থেকে তেমন উদ্যোগী নেবেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে তিনি বোঝাতে সক্ষম হবেন, সাথে আমাদের ব্যবসায়ীরাও তাকে সহযোগিতা করবেন এবং আমরাও আমাদের ব্যবসার যে পূর্বের যে অবস্থান ছিল সেই অবস্থানটাকে ধরে রাখতে পারবো। সবাইকে ধন্যবাদ। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।